বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ সাইদুর রহমান। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 2.2 এর সৃজনশীল এবং বহুনির্বাচনী নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা সৃজনশীল প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। গত ক্লাসে আমরা 13 নম্বর সৃজনশীলটি সমাধান করেছিলাম এবং সেই নিয়মের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমরা আগের দিন করেছিলাম। এখন আসো আমরা আরেকটি সৃজনশীল সমস্যা সমাধান করব। ওই নিয়ম ব্যতিরেকে মানে এই প্যাটার্নেরও একটা সৃজনশীল বোর্ডে আসার সম্ভাবনা অনেক থেকে যায়। এটা হচ্ছে 2.1 এবং 2.2 এর সংমিশ্রণ একটি সৃজনশীল। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের যে জেএসসি পরীক্ষা এটার মধ্যে ম্যাক্সিমাম টার্ম দেখা যায় যে 2.1 এবং 2.2 দুইটা চ্যাপ্টারের সংমিশ্রণেই প্রশ্নটি করা হয়। তাহলে আসো ক নাম্বার যদি আমরা দেখি, আমাদের প্রশ্নটা দেখি, শিপ্রা কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। আচ্ছা ঠিক আছে, এখানে কি বলেছে এটা ব্যাখ্যাটা আমরা ধীরে ধীরে বলবো। মুনাফার হার কত? মুনাফার হার, তাহলে মুনাফার হার যদি আমরা বের করতে চাই তাহলে মুনাফার হারকে আমরা প্রকাশ করি আর দিয়ে। আর যেহেতু এখানে কোনো চক্রবৃদ্ধি কথাটি উল্লেখ নেই তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে সরল মুনাফার কথা বলেছে। এখন আসো যে সরল মুনাফার কথা চিন্তা করি তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় I = PRN। তো I = PRN যেহেতু সূত্রটা আমাদের কাছে দেওয়া আছে, এখন এটার মধ্যে কোন কোন অংশ এই R এর মানটা আমাদের প্রয়োজন আমরা এটা জানি না। তাহলে এখানে আর বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে I, P এবং N। তাহলে আমার এই I এর মান, P এর মান এবং N এর মান, এই তিনটা মান প্রয়োজন। এই তিনটা মান কি আমাদের উদ্দীপকে দেওয়া আছে কিনা আমরা একটু লক্ষ্য করি। প্রথমে কোন ব্যাংকে 3000 টাকা জমা রেখেছে। কোনো কিছু জমা রাখা বা কত টাকা, এই দুইটা অংশ যখন বলে তখন তোমাকে বুঝতে হয় যে এটাই হচ্ছে আসল, এটা হচ্ছে আমার মিন, আমি যে টাকাটা দিলাম। তাহলে আমি এখানে লিখতে পারি যে এখানে আসল P সমান 3000 টাকা, আমি এটা লিখলাম। এখন আসো একটা আমাদের দাম, একটা দাম। এবার আসো আর কি আছে, তো 3000 টাকার বিষয়টা পেয়ে গেলাম। টাকা জমা রেখে পরেরটুকু করি 2 বছর পর, তার মানে আমার এখানে সময় দেওয়া হয়েছে 2 বছর। তাহলে আমি লিখে দিলাম 2 বছর, আমি এনও পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা টিক চিহ্ন দিলাম। এখন বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে আয়। এখন আয় কি কোথাও আছে? এখানে আছে মুনাফা সহ 3600। এখন এখানে একটা বিষয় যে আমরা জানি যে আয় হচ্ছে মুনাফা, শুধু মুনাফা লেখা থাকবে। এখানে মুনাফা সহ মানে কি? মুনাফার সাথে অ্যাডজাস্ট করলো কাকে? আমাদের যখন মুনাফা সহ বলে তখন আমাদেরকে আরেকটা কথা উল্লেখ করতে হয়, আরেকটা কথা জানতে হয়, সেটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল জিনিস কি? আসল আর মুনাফার যোগফলটাই হচ্ছে মুনাফা আসল। তাহলে সেই ক্ষেত্রে মুনাফা সহ মানে হচ্ছে এই যে 3600 টাকা, এটা আসলে মুনাফা আসল। মুনাফা আসলকে আমরা প্রকাশ করি এ দিয়ে, সেই মানটা হচ্ছে 3600 টাকা। কিন্তু আমাদের কিন্তু মুনাফা আসল প্রয়োজন, আমাদের হচ্ছে মুনাফা। এখন দেখো এই মুনাফা আসল, এখান থেকে যদি আমি মুনাফাটাকে মুছে দিই কে থাকবে? আসল। আবার যদি আমি আসলটাকে মুছে দিই তাহলে কে থাকবে? মুনাফা। আমাদের প্রয়োজন কাকে? মুনাফা। তাহলে আমি লিখলাম মুনাফা। তাহলে মুনাফা সমান কি হবে? মুনাফাকে আমরা প্রকাশ করি আই দিয়ে। আই হবে এ, এ হচ্ছে কি? মুনাফা আসল। সেখান থেকে আমরা বিয়োগ দিব পি। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি না, মুনাফা আসল এ, এ হচ্ছে পি, পি হচ্ছে আসল আর আই হচ্ছে মুনাফা। তার মানে আমরা একটা নতুন সূত্রে সংযোজন করলাম যে a = p + i, অর্থাৎ আসল আর মুনাফাকে যোগ করলে আমরা পেয়ে যাব মুনাফা আসল। তাহলে এইখান থেকে আমার যদি মুনাফা আসল দেওয়া থাকে, আসল থাকে, তাহলে মুনাফা বের করতে পারবো, মুনাফা থাকলে আসল বের করতে পারবো। এটা আমাদের কাছে কোনো বিষয় না। তাহলে আমি লিখে দিলাম 3600 - 3000। তাহলে আসল কত? 600 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম কয়টা? আমরা আই এর মানটাও পেয়ে গেলাম। তাহলে পি এর মান পেলাম 3000, এন এর মান পেলাম 2 বছর, মুনাফা আসল আমাদের প্রয়োজন নেই, আমাদের মুনাফা প্রয়োজন, সেটা পেলাম 600। এখন আসো আমরা যদি লিখি এরকম, আমরা লিখতে পারি যে আমরা জানি, আমরা কি কি পেলাম? 3000
600 আর হচ্ছে সেই মানটা যদি আমরা একটু পাশে লিখে নিই, অথবা পেলাম কি i ইকুয়াল টু পেলাম আমরা 600, r ইকুয়াল টু পেলাম r ইকুয়াল টু মান আমরা পাইনি, n ইকুয়াল টু পেয়েছি 2 আর p ইকুয়াল টু পেয়েছি 3000 টাকা। তাহলে আমরা এর পরের অংশে লিখব আমরা জানি লিখে এখানে একটা আমরা কৌশল করব, সেটা হচ্ছে PRN সমান আমরা i লিখব। আমরা জানি যে i সমান PRN, যে কথা PRN সমান i একই কথা। এটা লেখার কারণটা কি, আমরা সমাধান করার ক্ষেত্রে এই একটা কৌশল অবলম্বন করতে পারি, তা আমাদের একটা লাইন কম করা লাগে, বা এই জিনিসটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে মানটা আমাদের প্রয়োজন হয়, আমরা যে অঙ্কগুলো করি সেখানে যে মানটা আমাদের প্রয়োজন হবে সেই মানটাকে আমরা বাম পাশে রাখার চেষ্টা করব। যেমন দেখো তোমরা, আমরা যখন সমাধান করেছি, সমাধান করার ক্ষেত্রে যেমন x + 20 ইকুয়াল টু ধরো 30, তখন x ইকুয়াল টু আসছে 30 - 20, সুতরাং x এর মান আসছে 10। এই ধরনের সমাধান কিন্তু আমরা করেছি আর আগে। তাহলে এই সমাধান করার ক্ষেত্রে বাম পাশে কি থাকে, x না, অর্থাৎ যার মান আমাদের প্রয়োজন তাকে আমরা সবসময় কোথায় রাখি, বাম পাশে রাখি, আর যে মানটা আসে সেই মানটা সবসময় ডান পাশে থাকে। সেই কারণে আমরা কি করলাম, যে আমরা এটাকে এমন ভাবে লিখলাম যে r বাম পাশে রাখলাম। আসলে টেকনিক্যালি আমরা r কে বাম পাশে রেখে দিলাম। এখন আমার যাকে প্রয়োজন তাকে আমি এখানে রাখবো, আমার যাকে প্রয়োজন সেই r কে আমি রাখবো। এখন আসো, তাহলে p আর n তো আমাদের প্রয়োজন নাই বাম পাশে, আমরা শুধু আমার r কে প্রয়োজন, r এর মান বের করব। তাহলে r এর সাথে বাকি দুইটা কি আছে, একটা আছে p, একটা আছে n। তাহলে এই p আর n কে আমরা কি ডান পাশে নিব। তো ডান পাশে যদি নেই, এটা কি গুণ আকারে, আমরা জানি বীজগণিতে কোনো রাশির মাঝে চিহ্ন থাকে, সেটা হচ্ছে গুণ। তো গুণটা এখানে কি হয়ে যাবে, অবশ্যই ভাগ হয়ে যাবে। এবার আসো, আমরা যদি মানটাকে বসাই, এখানে হচ্ছে 600, এই p এর মানটা কত, 3000, এখানে আসে 2। এখন যদি আমরা শূন্যগুলি কাটি এবং এখানে যদি ভাগ করি তাহলে হয় 3 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হয় 10। উপরে কোনো সংখ্যা যখন না থাকবে তখন উপরে 1 লিখে নিতে হবে। তাহলে 1/100 হলো আমাদের r এর মান। এখন আমরা জানি যে r এর যখন মান আমরা বের করি তখন কিন্তু যত ধরনের আমরা করেছি, মানে অঙ্কগুলো করেছি পর্যন্ত, প্রত্যেকবার দেখেছি কি শতকরা বা পার্সেন্ট উল্লেখ আছে। r এর মানের ক্ষেত্রেই একমাত্র শতকরা বা পার্সেন্ট উল্লেখ আছে। যখনই তোমাকে দেখবা যে শতকরা পার্সেন্ট উল্লেখ থাকে, তাহলে কি আমাদের কি এখানে শতকরা পার্সেন্ট আছে, নেই। তার মানে কি r এর মানটা কি কমপ্লিট হলো না। এখন আসো, এই মানটাকে যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে আমরা কি করব, এটা খুবই সহজ, শুধু 100% দিয়ে আমরা গুণ করব। যে কোনো সংখ্যাকে শতকরা প্রকাশ করতে জাস্ট 100% দিয়ে গুণ করবা। এবার কাটাকাটি করলে যা থাকে পার্সেন্টের জায়গায় পার্সেন্ট থেকে যাবে। যেমন ধরো আমি 0 কাটলাম, তাহলে থাকলো কি 10 না, তাহলে 10% হচ্ছে আমাদের অ্যানসার। তার মানে যে সংখ্যাটাই থাকবে তার সাথে আমি 100% গুণ করে দেব, তাহলে আমার জটিল হিসাবে প্রয়োজন নেই। এবার কাটাকাটি করব, যে অংশটা আমাদের কাছে থাকতেছে সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা এখন খ নাম্বার অঙ্কটি করার চেষ্টা করি। এখানে বলেছে আরো 3 বছর পর মুনাফা আসল কত। এখন আমি জানি যে মুনাফা আসল বের করব। একটু আগে আমরা বললাম যে মুনাফা আসলটা হচ্ছে আসল আর মুনাফার যোগফল। তার মানে আমাদের আসলও প্রয়োজন, মুনাফাও প্রয়োজন। আমি ওই আরেকটা সূত্র শিখতে যাব না। আমি জানি যে মুনাফা আসল লেখা, মুনাফা লেখা আসল লেখা। আমি আসলের মান বের করব, আমি মুনাফার মান বের করব, দুইটাকে যোগ করে দিব, আমার সমস্যা সমাধান। এখন আসো, যে এই মুনাফা আর আসল যে আমরা বের করব, আমাদের কোন কোন মান দেওয়া আছে আর কোনটা দেওয়া নেই। আরো 3 বছর পর, আচ্ছা এখানে আমি লিখতে পারি যে আমাদের কাছে দেওয়া আছে সময়টা কতটুকু, আমাদের তো n এর মান প্রয়োজন। এই আরো 3 বছর মানে কি 3 বছর কি সময়, অবশ্যই বলছে আরো 3 বছর, অর্থাৎ আগে কত বছর ছিল, আগে ছিল 2, এরপর আসলো আরো 3, তাহলে কত হলো, আসলে আমাদের আলটিমেটলি সময়টা আসলো 2 + 3 = 5 বছর। এই হয়ে গেল আমাদের n এর মান। এখন আসলে আর কিসের মান প্রয়োজন হয়, মুনাফা লাগবে, আসল লাগবে। আচ্ছা, মুনাফার হার তো আমাদের প্রয়োজন হবে অবশ্যই, যেহেতু প্রথম অংশে আমরা মুনাফার হার বের করেছিলাম, আর এর মানটা ছিল 10%। এটাকে আমরা 10/100 লিখে আমরা এটাকে ভাগ করলে পাবো 0.1। এই তো, বা আমরা এটাকে এভাবে লিখতে পারি, আবার আমরা এটাকে 1/110 দিয়েও লিখতে পারি কাটাকাটি করে। এখন আসো, আমাদের সুবিধার্থে আমি যেটা নিব, এখন আসো যে সময়, এখন আসছে মুনাফার আসল। আমাদের কাছে কি মুনাফার মান দেওয়া আছে? এখন আমাকে বলতে পারো স্যার, প্রথম অংশে তো আমরা মুনাফার মান বের করেছি, প্রথম অংশ মানে ক নাম্বার, তো আমরা মুনাফার মান বের করলাম 600 টাকা। কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে যে এখানে মুনাফাটা ছিল কয় বছরের জন্য,
2 বছরের জন্য কিন্তু এখানে আমরা মুনাফাটা ক নাম্বারে পেয়েছিলাম 600, এখন কিন্তু সময়টা 2 বছর নাই, হয়ে গেছে 5 বছর। তাহলে সেই ক্ষেত্রে কি মুনাফাটা কি আসলে 600 টাকা থাকবে? তো মুনাফাটা কি পরিবর্তন হয়েছে না? তার মানে মুনাফার মানটা আমাদের দেওয়া নেই, কিন্তু আসল দেওয়া আছে। এখন আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এখানে তো খ নাম্বারে তো কোনো আসলের মান দেওয়া নেই, খ নাম্বারে মুনাফার মানও দেওয়া নেই, তাহলে আপনি বললেন যে মুনাফার মানটা দেওয়া নেই, মানে উদ্দীপকও দেওয়া নেই, কোথাও তো আমরা ক নাম্বারে নির্ণয় করিনি, কিন্তু আসলের মানটা আমাদের আছে। এটা কিভাবে সম্ভব? এই আসলটা কিভাবে 3000 হলো? মানে প্রথমে আমি 600 টাকা মুনাফা ছিল সেটা নিলাম না, কিন্তু 3000 টাকা আসল ছিল সেটা আমি ঠিকই নিলাম। এটা ব্যাপার হচ্ছে তুমি যখন ব্যাংকে টাকাটা রেখে দিয়েছো এরপর তো তুমি যাও নাই। আসল মানে কি? আসল মানে আমি তারপরে অ্যাড করি না, আমি 3000 টাকা রেখে আসছি, এবার চলে আসছি, এবার প্রথম বছর পর আমি 3000 টাকার মধ্যে যে পার্সেন্টেজ আমাদের দিবে ওই টাকা সহ আমি প্রথম বছর পর নিয়ে আসবো। দ্বিতীয় বছরে গিয়ে আমার টাকা আরো বাড়বে, মুনাফা যেহেতু বছর বছর আমার টাকাটা বাড়তেছে, পরের বছর গিয়ে আমি আবার নিয়ে আসবো, 3 নম্বর বছর গিয়ে আমি আবার টাকা নিয়ে আসবো। তাহলে আমি কি 3 বছর টাকা রাখার পরও কি প্রথম বছর যত টাকা নিছি 3 বছর গিয়ে আমি তত টাকা নিব? তাহলে এত বছর আমি টাকা কেন রাখলাম? তাহলে বিষয়টা আসলো কি, এখানে আছে কি, তাহলে আসল আমি পরিবর্তন করি, আমি যে টাকাটা রেখেছিলাম সেই টাকাই আমি উদ্ধার করলাম, কিন্তু এই মুনাফাটা প্রত্যেক বছর বছর চেঞ্জ হবে। তার মানে মুনাফার ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সময়ের যদি পরিবর্তন ঘটে তাহলে মুনাফার মানের পরিবর্তন ঘটবে। সেই ক্ষেত্রে কিন্তু তুমি মুনাফার মানটা 600 500 না। তাহলে আমরা বের করি, সুতরাং মুনাফা আই সমান পি আর এন, আমরা তো জানি সূত্রটা, তো পি এর মানটা 3000, আর এর মানটা 1/10 বা 0.1 ইনটু এন এর মানটা হচ্ছে 5। আমি যদি এখানে কাটাকাটি করি তাহলে হবে 2 দিয়ে 3000 কাটলে অবশ্যই 1500 হবে, তাহলে হলো 1500 টাকা আসলে আমার 1500 টাকা কি আসছে? মুনাফা আসছে। এখন আসো, মুনাফা যেহেতু 1500 টাকা আসছে তাহলে মুনাফা আসল কত হবে? কারণ আমার কাছে তো আসল দেওয়াই ছিল 3000 টাকা, আসল তো আমরা পরিবর্তন করিনি, তাহলে হবে 3000 মানে আসল প্লাস মুনাফা হচ্ছে 1500 টাকা, তাহলে কত আসলো? 4500 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা খ নাম্বার অঙ্কটি সমাধান করলাম। এখন আসো গ নাম্বার নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে সেই ক্ষেত্রে কি ঘটবে। তাহলে গ নাম্বারটা নিয়ে আমি দেখব, বলেছে 3000 টাকা, এই যে কথা 3000 টাকা জমা রেখেছি, 3000 টাকা, 5000 টাকা, 10000 টাকা, এটা কি নির্দেশ করে? একই হার চক্রবৃদ্ধি। তার মানে বোঝা গেল আমি আর এর যে মানটা আগে পেয়েছিলাম সেই মানটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। এখন আসলে 2 বছর পর, মানে এন এর মান এখানে কিন্তু আরো কথা উল্লেখ নেই, তার মানে ওই আগের 2 বছর আমাকে হিসাব করতে হবে না, আমাকে শুধু এন এর মানটা 2 বছর। চক্রবৃদ্ধি মূলধন, তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তো আমরা গত ক্লাসে শিখেছিলাম, c = p * 1 + r টু দি পাওয়ার n। তো c এর একটা মান যদি বের করতে আমাদের p এর মান লাগবে, r এর মান লাগবে, আর n এর মান লাগবে। তো p এর মানটা দেওয়া আছে, তাহলে আমরা লিখব এখানে ওই যে প্রথমে একটা টাকা উল্লেখ আছে 3000, এটাই হচ্ছে আমাদের আসল। আমি লিখলাম আসল, আর কি লাগবে? আসল পেয়ে গেলাম, আর এর মান লাগবে, তাহলে লিখব মুনাফার হার। মুনাফার হার, মুনাফার হার আর কত আমরা পেয়েছি? 10%। 10% কে আমরা কি করব? পার্সেন্ট মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করব, এখানে লিখব 0.1। সময় যেহেতু আরো কথাটা উল্লেখ করে, তার মানে আমার এখানে শুধু 2 বছরই আমাদের থাকবে। তাহলে এখানে চেয়েছে কি? চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কি? চক্রবৃদ্ধি মূলধন c = t * 1 + r টু দি পাওয়ার n। p এর মানটা কত? 3000, আর r এর মানটা কত? 0.1, n এর মান হচ্ছে 2। তাহলে এখানে লিখব 3000 ইনটু, এখানে আমরা বলেছিলাম যে গত ক্লাসে যখন আমরা আলোচনা করি তখন আমরা বলেছিলাম যে এই যে যোগ করার ভিতরে যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের অংশটা আমাদের আগে লিখতে হবে, তো এখানে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখানে এটা লিখি, স্কয়ার মানে হচ্ছে এটা 2 বার গুণ করতে হবে আমাদের, তার আমি 2 বার গুণ করলাম। 2 বার গুণ করার পরে আমাদের আসতেছে কি? আমাদের আসতেছে 3630 টাকা।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বাসায় যে কাজটি করবে সেটা হচ্ছে এই যে গত ক্লাসে একটি সৃজনশীল করালাম এবং আজকে একটি সৃজনশীল করালাম, এবং আজকে সৃজনশীলটার মধ্যে একটু ইনফরমেশনের মধ্যে আমাদের আসলো মুনাফা আসল কথাটা, অর্থাৎ মুনাফা আসল কথাটা আসলো এবং চক্রবৃদ্ধি মুনাফা মানে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফার সাথে একটা অ্যাডজাস্ট করা, মানে 2.1 আর 2.2 এর মধ্যে একটা কম্বিনেশনের অঙ্ক। এটা এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট ধরা হয়। তাহলে তোমাদের বাসার কাজ হচ্ছে তোমরা এই নিয়মে, এই যে দুইটা প্যাটার্ন করলাম, এই নিয়মের যে বোর্ড কোশ্চেনগুলি তোমরা পাবে সেগুলো এই নিয়মের যেগুলো আছে সেগুলো সলভ করে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা একটু বহু নির্বাচনের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। যেমন আমাদের বইতে যে 1 নম্বর প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে 1050 টাকা 8% নিচের কোনটি। তার রাফ আমি যদি এখানে করতে চাই তাহলে কি আসে? বলছে 1050 টাকার 8%, 1050 টাকা, টাকা তাহলে আমরা লিখতে পারি টাকা এর 8%। তাহলে এর কথাটার মানে কি? এর কথাটার মানে হচ্ছে গুণ। তাহলে 8% মানে কি? এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। এবার জাস্ট কাটাকাটি করলেই হয়ে গেল। এবার শূন্য শূন্য যদি আমি কেটে দেই, এরপর দেখো এখানে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটা গেলে 5 21, তাই না? 5 দুগুণে 10, 5 একে 5, 2 দিয়ে এখানে কাটলে হয় 4, 4 দিয়ে গুণ করলে 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে 84 টাকা হলো 1050 টাকার 8%। তাহলে আমি 84 টাকার মধ্যে একটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম। এবার আসো পরেরটা সমাধান করি আমরা। পরে যে বহু নির্বাচনী রয়েছে সেটা যদি দেখি বার্ষিক 10% সরল মুনাফায়, তাই আয়ের মান সরি সরল মুনাফায় সব বার্ষিক 10%, এটা আয় না, এটা সরি আর। তাহলে আমরা আর সমান 10% দিয়ে দিলাম। আমরা জানি যে এটাকে আমরা একটু ভেঙে লিখি সব সময়, মানে অঙ্ক কি করব তা জানি না, কিন্তু আগে আমরা ওই যেটা আমাদের দেওয়া আছে ইনফরমেশন গুলো আমরা লিখে নিতে তো দোষ নেই। মুনাফায় 1200 টাকার কথা, তার মানে এটা হচ্ছে আসল। তাহলে পি এর মানটা হচ্ছে 1200, লিখে নিলাম 1200। তাহলে আর পেলাম, পি পেলাম, আর কি দেওয়া আছে? এন এর মান দেওয়া আছে। এখন আমাদের চাই কি? তাহলে কিন্তু আমাদের তিনটা মান পেলাম। চাইছে কি? আমাদের কাছে চাচ্ছে সরল মুনাফা। সরল মুনাফার সূত্র লিখে দিই, আই সমান পি আর এন। পি এর মান হচ্ছে 1200 টাকা, এন এর মান হচ্ছে আর এর মান হচ্ছে 1/100, আর আমাদের এন এর মান হচ্ছে 4। এবার এই শূন্য শূন্য কাটো, তাহলে 4 বার হচ্ছে 48, তাহলে 480 টাকাই হচ্ছে আমাদের কি 480 এখানে আছে? হ্যাঁ, ঘ নাম্বার হচ্ছে আমাদের অ্যানসার। এবার আসো আমরা যদি একটু 3 নাম্বারটা সমাধান করতে চাই। টাকায় এই কথার মানে কি? টাকায় যখন বলে তখন বুঝবে যে 1 টাকায়, তাহলে 1 টাকায় 5টা দরে ক্রয় করছে। তার মানে ধরো একজন আমলকি কিনছে, কিন্তু সে বাজারে যখন গেছে তখন সে 1 টাকা দিয়েছে, 1 টাকা দিয়ে 5টা আনছে, কিন্তু যখন সে বিক্রি করেছে তখন সে 4টা দরে বিক্রয় করছে। এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে এটা লাভ, কারণ আমি 5টা নিয়েছিলাম কিন্তু দেওয়ার সময় আমি 4টা দিয়েছি, তাহলে একটা আমার কাছে থেকে গেল না। এবার আসো শতকরা লাভ। ও তাহলে লাভ আমরা বুঝতে পেরেছি শতকরা লাভ, আর লাভ করে কিন্তু বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য লাগবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য এখানে 5টি আছে, টি এটা তো টাকা দেওয়া নেই, তার মধ্যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নাই। তাহলে আমরা লিখতে পারি এরকম 5টির ক্রয় মূল্য কি হবে? 1 টাকা। এখন 4টা আর 5টা যদি এটা অ্যাডজাস্ট হলো না, তাহলে তো আমরা চেক করতে, আমরা দেখব যে একটা কত টাকায় পড়ছে। তাহলে 4টির বিক্রয় মূল্য, এটা আমরা জিনিস লিখতে পারি, 4টি জিনিসের, আমরা এখানে লিখতে পারি 4টি জিনিসের। যদিও এটা আমরা গ্রাফ করছি, এটা আমাদের প্রয়োজন হবে না, তারপরও তাহলে বিক্রয় মূল্য হবে 1 টাকা। তাহলে একটার বিক্রয় মূল্য কত? 1/4। হরে মান ছোট কার, ও তার মানে বুঝছে ওই বড়। আচ্ছা, তো বিক্রয় মূল্য যখন বেশি হয়ে যাবে তখন ক্রয় মূল্যটা কম। বিক্রয় মূল্য বেশি হয়েছে, ক্রয় মূল্য, তার আমাদের লাভ হয়েছে। আমাদের লাভটা কতটুকু হয়েছে? লাভ হয়েছে 1/4 বিয়োগ 1/5। তাহলে যদি লসাগু করো কত হবে? 20। ভাগ করো গুণ করো, ভাগ করো গুণ করো, ভাগ করলে হয় 5, এখানে হয় 4, তাহলে 1/20। এই 1/20 কি? 1/20 হচ্ছে আমাদের লাভ, কিন্তু এই লাভ কিন্তু আমাদের শতকরা না। এখন শতকরা লাভ, তাহলে শতকরা লাভ কিভাবে বের করব?
আমাদের আসলো লাভ এসেছে 1/20, 1/20। আচ্ছা ঠিক আছে, এখন 1/20 যেহেতু আমাদের লাভ এসেছে, এখন আমরা যে বের করবো শতকরা, শতকরা মানে 100 টাকা বের করবো। তো 1/20 আবার কোন টাকার উপর লাভ এসেছে? আমাদের কাছে কিন্তু ক্রয় মূল্য ছিল 1/5, বিক্রয় মূল্য ছিল 1/4। এখন এই ক্রয় মূল্যর উপরে 1/20 টাকা লাভ হয়েছে নাকি বিক্রয় মূল্যের উপরে 1/20? তার মানে আমি বলতে চাচ্ছি এখানে কি আমি 1/5 টাকায় লাভ হয় 1/20 টাকা এটা লিখবো, নাকি এখানে আমি 1/4 টাকায় লাভ হয় 1/20 টাকা, কোনটা আমরা নিব? আমরা প্রথম কোন কাজটা করেছি? আমি প্রথম কিন্তু কিনেছি, তা আমি প্রথম যে কাজ করব তার উপরে ডিপেন্ড করবে পরের গুলো কি হবে। আমি প্রথম যে কাজটা করব তার উপর ডিপেন্ড করবে পরের গুলো কি হবে। তাহলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্যই হচ্ছে আমাদের, আমি যদি কম টাকায় কিনি বেশি টাকায় বিক্রি করি তাহলে আমাদের লাভ হবে। তাহলে 1 টাকায় লাভ হয় কত? ভগ্নাংশ, এখানে এসে উল্টে যাবে, মানে ভাগ হয়ে যায়, ভাগের যখন আমরা গুণ করি তখন উল্টে যায়। সুতরাং 100 টাকা লাভ হবে কত? 1 গুণ 5 গুণ 100, এটা গুণ হবে যেহেতু বেড়ে গিয়েছে, 20 দিয়ে এটা কাটলেই হয়, তাহলে 5, তাহলে হয় 25 টাকা। তার মানে 25 আমাদের কি লাভ হয়েছে না? লাভ, লাভ কত? 25 টাকা। কত টাকায়? 100 টাকা। তার মানে কি আমাদের 25% লাভ হয়েছে, 25% লাভ, 25% লাভ। এই তাহলে 3 এর ক হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে দেখো কি আছে, মুনাফা হিসাবের ক্ষেত্রে মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল। তো মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেই তাহলে কি মুনাফা থাকে? তাহলে আমাদের 1 নম্বরটা হচ্ছে কারেক্ট। একটু আগে আমরা যখন অঙ্কটা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম a সমান p প্লাস i, তাহলে সেই ক্ষেত্রে i এর মানটা হবে কি? a মাইনাস p। তাহলে মুনাফা আসল মাইনাস p, মুনাফা সমান আসল মুনাফা ইনটু সময়। ওই i এর মানটা কি ছিল? p আর n, কিন্তু এখানে কিন্তু বাই 2 আছে, তার মানে 2 নাম্বার কিন্তু আমাদের সূত্রের সাথে মিলল না। চক্রবৃদ্ধি মুনাফা ছিল চক্রবৃদ্ধি মূল মাইনাস মূলধন, তার মানে ওই যে সূত্রটা ছিল যে চক্রবৃদ্ধি মুনাফা c মাইনাস p, খেয়াল আছে? তাহলে আমরা সেই c হচ্ছে চক্রবৃদ্ধি মূল মাইনাস হচ্ছে মূলধন হচ্ছে p, তার মানে 3 নাম্বার আমাদের কারেক্ট হয়েছে। অর্থাৎ এই তিনটা হচ্ছে আমাদের সূত্রের সংমিশ্রণে এসেছে। তাহলে আমরা দেখব যে 1 আর 3 যদি কারেক্ট হয় আমাদের খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। এখন আসো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই 10% সরল মুনাফায় 2000 টাকা, তাহলে এই প্রত্যেক দেখো আমরা এই এখানে যখন 3টা করেছি এখানে 3টা, আমাদের প্রত্যেকবার কাজ হবে যে 3টাই আলাদা করে বের করা, তারপরে অ্যাডজাস্ট করা যে কোনটা সঠিক কোনটা সঠিক না। 10%, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে r এর মান হচ্ছে 10%, অর্থাৎ আমরা এখানে 1/10 লিখতে পারি যে 100 দিয়ে ভাগ করার পরে। এবার আসো 2000 টাকা, তাহলে p এর মানটা হচ্ছে 2000। 1 বছরের মুনাফা, তাহলে মুনাফাটা কত দেখবো, আর এখানে দেখবো 200 ঠিক আছে কিনা। i সমান p আর n, p এর মান হচ্ছে 2000, r এর মান হচ্ছে 1/10। 1 বছরের, তার মানে n এর মানটা কত আসে? 1, এই যে কাটাকাটি করে আসলে কত? 200 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম যে 1 বছরে আমাদের মুনাফাটা কত টাকা আসে? 200 টাকা। তাহলে 1 বছরের কথাটা ঠিক আছে। তাহলে বলছে 5 বছরের মুনাফা আসল, তো মুনাফা বের করব আর আসলটা আমাদের দেওয়াই আছে সেটা যোগ করব। আসলের 1.5 গুণ কিনা, তাহলে 5 বছরের মুনাফাটা কত হয় আসলে? 5 বছরের মুনাফা যদি আমরা বের করি, 1 বছরের মুনাফা কত ছিল? 200 টাকা। তাহলে 5 বছরের মুনাফাটা কত হবে? আমরা সূত্র দিয়েও করতে পারি, আবার আমরা কিন্তু ডাইরেক্টও করতে পারি। যেহেতু সরল মুনাফার ক্ষেত্রে এটা করা যায়, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এটা করা যায় না। কারণ আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে মানে মুনাফার প্রত্যেক বছর বছর যে হিসাবটা, মানে প্রথম বছর যদি 200 টাকা বাড়ে, দ্বিতীয় বছর পর কিন্তু 200 টাকাই বাড়বে, অর্থাৎ 2 বছরে বাড়বে 400। 2 বছর পর একটা পরিবর্তন হবে, কিন্তু প্রত্যেক বছরে ইন্ডিভিজুয়ালি মানের পরিবর্তন। প্রথম বছর 200, দ্বিতীয় বছর 200 বাড়বে, তাহলে 400। তাহলে 5 বছরে বাড়বে, 5 বছরে 5 গুণ 200। তাহলে মুনাফা আসল, মুনাফা হচ্ছে 1000, আসল হচ্ছে 2000, তাহলে হলো 3000। তো মুনাফা আসল, আসলের কত? তো মুনাফা আসল হলো 3000 আর আসল কত? 2000। আমরা এটাকে ভাগ করে দিলেই পেয়ে যাব। মুনাফা আসল আগে আর আসল হচ্ছে পরে, দুটাকে ভাগ করব, ভাগ করলে হয় 3/2। আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কি হয়?
তার মানে 2 নাম্বারটা আমাদের সঠিক হয়েছে। এবার আসো যে 6 বছরের মুনাফা। আচ্ছা 5 বছরের মুনাফা যদি 1000 হয় তাহলে 6 বছরের মুনাফাটা কি হবে? 6 বছরের মুনাফা 6 দুগুণে 1200 টাকা। বলেছে 6 বছরে যে মুনাফাটা আসলো আমার সেই মুনাফাটা আসলের সমান। আমাদের আসল কত? 2000 আর এখানে আসছে কত? 1200 না 12000। তাহলে 1200 আর 2000 তো সমান হলো না, তাহলে সেই ক্ষেত্রে 3 নাম্বারটা অ্যাকুরেট নয়। অর্থাৎ আমাদের 1 আর 2 অর্থাৎ ক হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এখন আমরা 6 নাম্বার যে বহু নির্বাচনীটি আছে সেটাকে সমাধান করার চেষ্টা করব। আসলে এখানে 3টা বহু নির্বাচনী একসাথে। তো 3টা জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় 2000 টাকা জমা রেখেছে। তার মানে আমরা ছোট করে এখানে পেয়ে যাচ্ছি আর এর মান হচ্ছে 10% মানে 10/100 মানে 1/10 বা এটাকে আমরা 0.1 নিতে পারি। আমাদের যখন যেটা প্রয়োজন যেভাবে পছন্দ যেখানে যে মান সেখানে ব্যবহার করে ফেলবো। এবার আসো যে 2000 টাকা হচ্ছে আমাদের পি এর মান, যে টাকা জমা রাখি সেটাই হচ্ছে আমাদের আসল বা যে টাকার কথাটা বলে সেটা। নিচে প্রশ্ন বল, তাহলে পি আর আর পি আমাদের পেয়ে গেছে, আমরা আগেই বের করে ফেললাম। প্রথম বছরান্ত, তাহলে প্রথম বছরান্ত মানে এন এর মানটা হচ্ছে 1। মুনাফা আসল, তো মুনাফা আসল তো আমরা একসাথে বের করব না, আমরা মুনাফাটা বের করব আই এর মান। আই এর মান হচ্ছে পি আর এন। পি এর মানটা হচ্ছে 2000, আর এর মান হচ্ছে 1/10 ইনটু এটা হচ্ছে 1, তাহলে আসলো 200 টাকা। তাহলে 200 টাকা হচ্ছে মুনাফা, তাহলে মুনাফা আসল কত হবে? পি প্লাস আই। পি এর মানটা কত? 2000, আই এর মান কত? 200। তাহলে 2200 টাকা হচ্ছে আমাদের উত্তর। এবার আসো সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? দ্বিতীয় বছর তার মানে 2 নাম্বার বছর। তাহলে এর আগে যেহেতু সরল মুনাফা বলেছে, এর আগের কতে আমরা মুনাফাটা কত পেয়েছি? 200 টাকা। তো দ্বিতীয় বছরান্তে কত হবে? তাহলে দ্বিতীয় বছরান্তে মুনাফাটা কত হবে? সরল মুনাফার ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে 2 গুণ 200 অর্থাৎ 400 টাকা। আমরা কিন্তু সূত্র I = PR এর যে সূত্র সেটা বসায় দেখব 400 টাকাই আসছে। এবার আসো 400 টাকা আসছে, তাহলে মুনাফা আসল কত হবে? 400 যোগ কত? 2000, তার কত আসলো? 2400 টাকা এর মান বা মুনাফা আসলের মান। তাহলে 2400 টাকা হচ্ছে আমাদের উত্তর। এখন আসো তার পরেরটা কি রয়েছে? প্রথম বছরান্তে, তার মানে এর এর মানটা পেয়ে গেলাম, আর এখানে আর আর পি এর মান দেওয়া আছে। চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে C = P * 1 + R টু দি পাওয়ার n। তাহলে P এর মানটা কত দিয়েছে আমাদের কাছে? P এর মান হচ্ছে 2000, আর এখানে হচ্ছে 1, আর এর মানটা আমরা 0.1 এখানে লিখি, তাহলে আমাদের যোগ করতে সুবিধা হয়। আর যদি 1/10 দেই তাহলে আমাদের লসাগু করতে হয়। এখানে মানটা প্রথম মানে 1, তাহলে 2000 গুণ 1.1, তাহলে আসবে 2200 টাকা।